গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস নবনী। দুপুরে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। মা এসে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালেন, ব্যাকুল গলায় ডাকলেন, নবনী নবনী। আমি চোখ মেলতেই তিনি আমার মুখের কাছে মুখ এনে কাতর গলায় বললেন, ওঠ মা ওঠ। আমি হকচকিয়ে উঠে বসলাম। মা এভাবে আমাকে ডাকছেন কেন? কিছু কি হয়েছে? বাবা ভালো আছে তো? খাট থেকে নামতে গেছি, মা হাত ধরে আমাকে নামালেন। যেন আমি বাচ্চা একটা মেয়ে, একা একা খাট থেকে নামতে পারি না। আমি বললাম, কি হয়েছে মা? মা জবাব দিলেন না, অস্পষ্টভাবে হাসলেন। বারান্দায় এসে দেখি বাবা ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি, চুল আঁচড়ানো। আজ দুপুরেও গাল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি ছিল, এখন নেই, গাল মসৃণ। শান্ত পরিচ্ছন্ন একজন মানুষ, খুবই আশ্চর্যজনক ব্যাপার। মাস দুই হলো তিনি শয্যাশায়ী। ডান পা অবশ্যই আছে, দেয়াল ধরে হাঁটাহাঁটি করেন, তবে বেশিরভাগ সময় খবরের কাগজ হাতে নিয়ে শুয়ে থাকেন নিজের ঘরে। কাগজ পড়া ফাঁকে ফাঁকে কঠিন এবং তিক্ত গলায় এবারই সবার সঙ্গে ঝগড়া করেন, যেন তার এই অসুখের জন্য আমরাই দায়ী। আজকে হাসি খুশি লাগছে বাবাকে। আমার দিকে চোখ পড়তেই তিনি বললেন, দুপুরে ঘুম তো খুব খারাপ অভ্যাস রে মা, ব্যাড হ্যাবিট। হাত মুখ ধুয়ে আয় আমার কাছে। আমি হাত মুখ ধুতে রওনা হলাম। বুঝতে পারছি কিছু একটা হয়েছে, বড় ধরনের কিছু। পুরো বাড়িটা বদলে গেছে। নিশ্চয়ই আনন্দময় কোনো ঘটনা ঘটে গেছে। বাবার সুখী সুখী গলা আবার শুনলাম, ওগো, আমাকে আর নবনীকে চা দাও, বাপ বেটি একসঙ্গে চা খাই। এত সুন্দর করে বাবা অনেকদিন কথা বলেননি। বাবা আজ আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন? আমার শরীর ঝিমঝিম করছে। আমি চাপা উত্তেজনা নিয়ে বাথরুমে ঢুকলাম। আমাদের বাথরুম সবসময় অন্ধকার। দুপুরবেলাও বাতি না জ্বালালে আয়নায় মুখ দেখা যায় না। আশ্চর্য, আমি সুইচটা খুঁজে পাচ্ছি না। আমার বুক ধকধক করছে। তীব্র এক অজানা ভয়ে মন অভিভূত হয়ে যাচ্ছে। নিজেকে সামলাবার জন্য আমি দরজায় হাত রাখলাম, আর তখন ইরা বাথরুমে ঢুকে বাতি জ্বালালো। ইরার হাতে সাবান তোয়ালে। সাবানটা নতুন, এখনো মোড়ক খোলা হয়নি। আমি বললাম, কি হয়েছে ইরা? ইরা হাসতে হাসতে বলল, তোমার এত বুদ্ধি, তুমি এখনো বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। অনুমান করতে পারছো? অনুমানও করতে পারছি না। ইরা ঝলমলে গলায় বলল, আজ তোমার বিয়ে। রাত 10টার ট্রেনে বর আসবে, রাতেই বিয়ে হবে। কোনো উৎসব টুৎসব হবে না। তোমাকে নিয়ে তারা ঢাকা চলে যাবে সকালের ট্রেনে। আমি এক দৃষ্টিতে ইরাকে দেখছি। সে আজ তার প্রিয় শাড়িটা পরেছে, সাদা রঙের শিফন শাড়ি। মা তাকে কখনো এই শাড়ি পরতে দেন না, এই শাড়িতে নাকি বিধবার মতো লাগে। কিন্তু আমি আর ইরা শুধু জানি এই শাড়িতে তাকে কত সুন্দর লাগে। ও বোধহয় ক্রমাগতই কাঁদছে, ওর মুখ শুকনো, চোখ ভেজা। সে হাসতে হাসতে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইরা বলল, সবাই খুব খুশি, সবচেয়ে খুশি বাবা। আপা, তুমি মুখটা নিচু করো, আমি তোমাকে সাবান দিয়ে তোমার মুখ ধুয়ে দিই। তোর মুখ ধুয়ে দিতে হবে না, তুই যা। ইরা বলল, আপা শোনো, বাবা যে সবচেয়ে খুশি তা না, সবচেয়ে খুশি হয়েছে আমি। খবরটা শোনার পর থেকে আমি আনন্দে শুধু কাঁদছি। তুই এখন যা, আমি হাত মুখটা ধুয়ে আসছি। ইরা পুরোপুরি চলে গেল না, বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল। আমি তাকালাম আয়নার দিকে। আয়নায় কি সুন্দর দেখাচ্ছে আমাকে! শান্ত সরল চেহারার একটা মেয়ের মুখ। আয়নার মুখ কখনো হাত দিয়ে ছোঁয়া যায় না। আমার প্রায় আয়নার মুখটাকে ছুঁতে ইচ্ছা করে, আজও করছে। আমি হাত দিয়ে সেই মুখ ছুঁতে গিয়ে আয়নার সাবানের ফেনা লাগিয়ে ফেললাম। আজ আমার বিয়ে। আমার কেমন লাগছে এখনও বুঝতে পারছি না। আমার সমস্ত বোধ অসাড় হয়ে আছে, তবে এক ধরনের শান্তি বোধ করছি। আমার একটা সমস্যা ছিল, ভয়াবহ ধরনের সমস্যা। আজ হয়তো তা মিটে যাবে, এই শান্তি। বাথরুম থেকে বের হয়ে আমি সবার খুশি মুখ দেখব, এও তো কম না। আমার বিয়ে নিয়ে সবাই খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল আমার কোনোদিন বিয়ে হবে না। এমন কোনো দোয়া নেই যা মা আমার জন্য পড়েননি। আজমির শরীফ থেকে আনা লাল সুতা এখনও আমার গলায় ঝুলছে।
বিয়ে হয়ে যাবার পর এই সুতা খুলে ফেলতে হয়। যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই বাসর ঘরে ঢোকার আগে ইরা এসে কাঁচি দিয়ে সুতা কাটবে। সুতা কাটতে গিয়ে হয়তো সে কিছুক্ষণ কাঁদবে। ইরা খুব কাঁদতে পারে। সত্যি কি আজ বিয়ে হবে? কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না। স্বপ্ন দেখছি না তো? গল্পের বই পড়তে পড়তে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি। বিয়ের স্বপ্ন আমি প্রায়ই দেখি। স্বপ্নের মধ্যে একটা ঝামেলা হয়ে বিয়ে ভেঙে যায়। আমি দেখি একটা সুন্দর ছেলে আমার পাশে বসা। একসময় সে উঠে চলে যায়। আমার চোখ ভর্তি জল নিয়ে জেগে উঠে খুব লজ্জা লাগে। বাস্তব কখনো স্বপ্নের মতো নয়, বাস্তব অন্যরকম। বাস্তবে অনেক কথাবার্তার পরেও বিয়ে ঠিক হয়। আলাপ আলোচনার একটা পর্যায় পর্যন্ত যায়। তারপর তারা সুন্দর একটা চিঠি রেজিস্ট্রি করে পাঠায়। গভীর দুঃখ ও বেদনার সহিত আপনাদেরকে জানাইতেছি যে আমার মধ্যম পুত্র হঠাৎ বলিতেছে সে এখন বিবাহ করিবে না। আমি এবং তাহার মাতা তাহাকে বুঝানোর প্রাণপণ চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়াছি। তাহার সহিত আমাদের কিঞ্চিত মনোমালিন্য হইয়াছে। যাহা হোক, আপাতত বিবাহ অনুষ্ঠানে স্থগিত রাখা ভিন্ন কোনো পথ দেখিতেছি না। পুত্র রাজি হইলে ইনশাল্লাহ আবার ব্যবস্থা হইবে। তবে আপনারা অপেক্ষা করিয়া থাকিবেন না। যদি কোনো ভালো পাত্রের সন্ধান পান, কন্যার বিবাহ দিবেন। আমাদের দোয়া থাকিবে ইহা জানিবেন। শ্রেণীমতে সকলকে সালাম ও দোয়া দিবেন। এইসব চিঠি সবসময় সাধু ভাষায় লেখা হয়। হাতের লেখা হয় পেঁচানো। চিঠির উপর আরবিতে লেখা থাকে ইয়ারব। প্রতিটি ভাষা ও বক্তব্য এক ধরনের হয়। কেউ সাহস করে সত্য কথাটা লেখে না। কেউ লেখে না আপনার মেয়ে খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে, কিন্তু তার সম্পর্কে যে এত ভয়াবহ একটি গুজব আছে তা জানতাম না। জানার পরে বিয়ে নিয়ে এগুতে আমাদের সাহস হচ্ছে না। আপনি আমাকে ক্ষমা করবেন। ইরা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, আপা এত দেরি করছো কেন? হাত মুখ ধুতে এতক্ষণ লাগে? আমি জবাব দিলাম না। আয়নার নিজের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নিজেকে দেখছি। আয়নার মানুষটার ভেতরে মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সে আমাকে অনেক কথা বলতে চাচ্ছে, এমন সব কথা যা আমি এই মুহূর্তে শুনতে চাই না। আপা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বের হয়ে এলাম। বাবা বললেন, নবুমাকে বসার কিছু দাও না। ইরা ঘরের ভেতর থেকে মোড়া এনে দিল। বাবার সামনে ছোট্ট সাইড টেবিলে 2 কাপ চা, একটা প্লেটে কয়েকটা পাঁপড় ভাজা। বাবা নিজেই একটা কাপ হাতে তুলে দিলেন। আমার লজ্জা লজ্জা লাগছে। বাবা চায়ে চুমুক দিয়ে খুশি খুশি গলায় বললেন, চা ভালো হয়েছে, ভেরি গুড। কী রে নবু, চা ভালো হয়নি? আমি হাসলাম। রান্নাঘর থেকে মা গলা বের করে বললেন, তোমরা ধীরে সুস্থে চা খাও, কুমড়ো ফুলের বড়া ভাজছি। কুমড়ো ফুলের বড়া আমার জন্য ভাজা হচ্ছে। আমাদের বাড়ির পেছনে কয়েকটা কুমড়ো গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আমি কবে যেন কথায় কথায় বলেছিলাম, কুমড়ো ফুলের বড়া করো তো মা। মা বিরক্ত গলায় বলেছিলেন, সব ফুল খেয়ে ফেললে কুমড়ো আকাশ থেকে পড়বে। ইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মা ইরার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, ইরা তুই এখানে ঘুরঘুর করছিস কেন? তোকে কি করতে বলেছি? অর্থাৎ মা ইরাকে সরিয়ে দিলেন। বাবাকে সুযোগ করে দিলেন যেন তিনি আমার সঙ্গে একা কথা বলতে পারেন। বুঝতে পারছি বাবা ছোটোখাটো একটা বক্তৃতা দেবেন। এরকম বক্তৃতা তিনি আগেও কয়েকবার দিয়েছেন। এইসব ঘরোয়া বক্তৃতার শুরুটা হয় খুব নাটকীয়ভাবে। বাবা এমন কিছু কথা দিয়ে বক্তৃতা শুরু করেন যার সঙ্গে মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই ব্যাপার হবে। নবনী, জি বাবা। সক্রেটিসের একটা কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। সক্রেটিস বলেছেন, মানুষের একটাই সদ্গুণ, সেটা হচ্ছে তার জ্ঞান। আর মানুষের দোষও একটা। দোষ হলো অজ্ঞানতা, ইগনোরেন্স। পশুদের কোনো গুণ নেই, কারণ তাদের জ্ঞান নেই। বুঝতে পারছিস? পারছি। সক্রেটিসের এই বাণী মনে থাকলে জীবনটা সহজ হয়, জটিলতা কমে যায়। ঠিক না মা? হ্যাঁ। আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা কি করে সক্রেটিস থেকে আমার বিয়ের ব্যাপারে আসবেন। তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করে রেখেছেন। আমি বেশ আগ্রহ নিয়ে বাবার কথা শোনার জন্য অপেক্ষা করছি। বাবা খুব গম্ভীর গলায় কলেজের লেকচার দেবার ভঙ্গিতে বললেন, বিয়ে নামক যে সামাজিক বিধি প্রচলিত আছে তার মূল উদ্দেশ্য হলো পূর্ণতা। একজন পুরুষ পূর্ণ হয় না যতক্ষণ না একজন সঙ্গিনী তার পাশে আসে। এই জ্ঞান পশুদের নেই, মানুষের আছে। বুঝতে পারছিস? পারছি।
বিবাহ পশুদের প্রয়োজন নেই, মানুষের প্রয়োজন। কারণ সক্রেটিসের ভাষায় মানুষ সদ্গুণ সম্পন্ন প্রাণী, অর্থাৎ জ্ঞানী প্রাণী। পরিষ্কার হয়েছে? জি। তোর বড় মামা খবর পাঠিয়েছেন, হাতে হাতে চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়লেই তোর কাছে সব পরিষ্কার হয়ে যাবে। মিনু, চিঠিটা দিয়ে যাও। মা সঙ্গে সঙ্গে চলে এলেন। মা রান্নাঘরে চিঠি আঁচলে নিয়েই বসেছিলেন বলে মনে হয়। তার এক হাতে চিঠি, অন্য হাতে প্লেট ভর্তি কুমড়ো ফুলের বড়া। এই খাদ্যদ্রব্যটি আমার একার নয়, বাবারও প্রিয়। কোনো বিশেষ আনন্দের ব্যাপার হলে ফুলের বড়া তৈরি হয়। তখন শিশুদের মতোই বাবার চোখ চকচক করতে থাকে। বাবা গভীর আগ্রহে বড়া খাচ্ছেন, আমি চিঠি পড়ছি। মামার হাতের লেখা ডাক্তারদের লেখার মতো। অপাঠ্য এই চিঠি যেহেতু তিনি অনেক বেশি যত্ন নিয়ে লিখেছেন, সেহেতু কিছুটা পড়া যাচ্ছে না। আমি চিঠিতে চোখ বুলাচ্ছি। মা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছেন। অনেকদিন পর মার পরনে ইস্ত্রি করা সুন্দর শাড়ি, হাতে আজ দুগাছা সোনার চুড়িও পরেছেন। চুড়িতে সোনা সব ক্ষয়ে গেছে, তামা বের হয়ে আছে। তবু চুড়ি পরা মাকে সুন্দর লাগছে। মার হাত ভর্তি চুড়ি থাকলে বেশ হতো, যেখানে যেতেন রিন রিন করে হাতে চুড়ি বাজত। দোয়াপর সমাচার, তোমাদের একটি আনন্দ সংবাদ দিতেছি। পরম করুণাময় অশেষ কৃপায় ঢাকার পার্টির সংবাদ পাওয়া গিয়েছে। তাহাদের নিকট হইতে খবর পাইয়া আমি ঢাকায় চলিয়া যাই এবং কথাবার্তা বলি। তাহাদের সহিত অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হইয়াছে। আলোচনার ফলাফল নিম্নরূপ। তাহারা নবনী মাকে পছন্দ করিয়াছে। ছেলে তাহার কিছু আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সহ আগামী পরশু 12ই আগস্ট রাতের ট্রেনে নেত্রকোনা পৌঁছিবে। আল্লাহ চাহে তো ওই রাত্রেই শুভ বিবাহ সম্পন্ন হইবে। পরদিন প্রাতে তাহারা নববধূ নিয়া ঢাকা যাত্রা করিবে। আমি এই সংবাদ তোমাদের শেষ সময় দিতেছি, কারণ আমি চাহি না তোমরা এই সংবাদ নিয়ে হইচই শুরু করো। পাড়া প্রতিবেশী নিকটজন পরজন কেহই যেন কিছু না জানে। শুভকর্ম আগে সমাধা হোক, তখন সবাই জানিবে। 10 জনের মতো লোকের খাবার আয়োজন করিয়া রাখিবে। মোজাম্মেল সাহেবকে বলিয়া তাহার জিপ গাড়িটি স্টেশনে রাখিবার ব্যবস্থা করিবে। বিবাহ সংক্রান্ত কোনো আলাপ তাহার সঙ্গে করিবার প্রয়োজন নাই। অসীম গোপনীয়তা কাম্য। বিবাহ পড়াইবার কাজে আমি সঙ্গে নিয়ে আসিব। বিবাহ রেজিস্ট্রি হইবে ময়মনসিংহ শহরে। খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে পোলাও, কোরমা, ঝালগোস্ত, মুরগির রোস্ট রাখিবে। চিকন চালে সাদা ভাত যেন থাকে। মুরব্বী কেহ থাকিলে সাদা ভাতই পছন্দ করিবেন। আমি বড় মাছ নিয়ে আসার চেষ্টা করিব। মেছুনীকে বড় মাছের কথা বলিয়া রাখিয়াছি। ভাত এবং পোলাও বরযাত্রী আসার পর রাঁধিবে। দই মিষ্টির ব্যবস্থা করার প্রয়োজন নাই, দই মিষ্টি আমি সঙ্গে করিয়া নিয়ে আসিব। মুখ দেখিবার পর জামাইকে সালামি হিসেবে 1000 টাকা দিলেই চলিবে। আমি একটি স্বর্ণের আংটি প্রস্তুত করাইয়া রাখিয়াছি। স্যুটের কাপড় দিতে পারিলে ভালো হইত। আমি সন্ধানে আছি, ভালো কাপড় পাওয়া গেলে নিয়ে আসিব। নবনীকে চোখে চোখে রাখিবে। যদিও জানি ইহার কোনো প্রয়োজন নাই, তাহাকে ভালোভাবে বুঝাইবে। অতীত নিয়ে সে যেন চিন্তা না করে। গতস্য শোচনা নাস্তি। আমি নিজেও তাহার সঙ্গে কিছু কথা বলিব। গায়ে হলুদের একটা ব্যাপার আছে, ইহা মোটেও গুরুত্বপূর্ণ নহে। গায়ে হলুদ হিন্দুয়ানি ব্যাপার। তবু যেহেতু ইহা মেয়েদের একটা শখের ব্যাপার, সেহেতু নিজেরা নিজেরা গায়ে হলুদের ব্যবস্থা নিবে। কাহাকেও কিছু জানাইবার প্রয়োজন নাই। আসল কথা গোপনীয়তা। কেহ কিছু জানিবার আগে কার্য সমাধা করিতে হইবে। আল্লাহর সহায়, অসুবিধা হবে না। নববিবাহিত দম্পতি যেহেতু তোমাদের বাড়িতে রাত্রিযাপন করিবে, সেহেতু তাহাদের জন্য একটা ঘর আলাদা রাখিবে। খাটে বিছাইবার জন্য আমি একটা ভেলভেটের চাদর সঙ্গে নিয়ে আসিতেছি। বরযাত্রী রাতে কোথায় থাকিবে তা নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হইবে না। পাবলিক হেলথের ডাকবাংলোয় আমি 3টি ঘরের ব্যবস্থা করিয়া রাখিয়াছি। শুভ কার্যে পরপরই তাহাদের সেখানে নিয়ে যাইব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। অতঃপর তোমাদের সংবাদ কি? আমার স্ত্রীর শরীর ভালো যাইতেছে না। সে বলিতে গেলে শয্যাশায়ী। শরীর খারাপের জন্য মন মেজাজেরও ঠিক ঠিকানা নাই। চিৎকার ও হইচই করিয়া সবার জীবন সে অতিষ্ঠ করিয়া তুলিয়াছে। তাহাকে সঙ্গে আনা ঠিক হইবে না, আমি একাই আসিব। যাহা হোক, শুভকার্য যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য তোমরা আল্লাহ পাকের দরবারে ক্রমাগত প্রার্থনা করিতে থাকো। আর বিশেষ কি লিখিব, দোয়া গো। আমি চিঠি মার হাতে ফেরত দিলাম। মা আগ্রহ নিয়ে বললেন, সবটা পড়েছিস? আমি বললাম, হ্যাঁ। বাবা হৃষ্টচিত্রে বললেন, তোর বড় মামার সব কাজ গোছানো।
কোনো ফাঁক নেই। ভেরি প্র্যাকটিক্যাল ম্যান, ভেরি ডিপেন্ডেবল। উনার ব্যবস্থা দেখেছিস? আগে থেকে কিছু বলবে না, সব ঠিকঠাক করে তারপর বলবে। মিনু, আরেক কাপ চা দাও দেখি। আজকের বড়াগুলো হয়েছে মারাত্মক, মাখনের মতো মোলায়েম, মুখে দেবার আগেই গলে যাচ্ছে। নবনী, তোর জন্য দুটো রেখে দিয়েছি, খা। তুই একটা নে, ইরাকা একটা দে। আমার বড়া খেতে ইচ্ছে করছে না, তবু বাবাকে খুশি করার জন্য বড়া হাতে নিলাম। হাত বেয়ে তেল পড়ছে, বিশ্রী লাগছে। মা চলে গেছেন চা বানাতে। মা যেভাবে ছোটাছুটি করছেন, মনে হচ্ছে তার বয়স অনেকখানি কমে গেছে। তার তাকানোর ভঙ্গি, ছোটার ভঙ্গি, সব কিছু এতে একটা খুকি খুকি ভাব চলে এসেছে। বাবা ঝুঁকে এসে বললেন, নবনী, তোর মামা একটা গ্রেট ম্যান, কি বলিস? হ্যাঁ বাবা। বিয়ের মতো এত বড় একটা ঝামেলা, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। সব অটো সিস্টেম হয়ে যাচ্ছে। এই মানুষটা না থাকলে কি যে হতো ভাবতেও পারি না। আই লাইক হিম। অসাধারণ একজন মানুষ। বড় মামা অসাধারণ একজন মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাবা তাকে পছন্দ করেন এটা ঠিক না। বাবা তাকে পছন্দ করেন না, মাও করেন না। আমরা কেউই বোধহয় করি না। শুধু আমরা না, তার পরিবারের কেউই তাকে পছন্দ করে না। অথচ তার জীবনের একমাত্র লক্ষ্য অন্যের উপকার করা। আদর্শ মানুষ বলতে যা বোঝায় তিনি তাই। মনে হয় আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিস্টিলড ওয়াটারের মতো স্বাধীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে, যারা ডিস্টিলড ওয়াটার নয়, কোকা কোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঝালো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। ইরা সেখানে কাপড় ইস্ত্রি করতে বসেছে। টেবিল ক্লথ, জানালার পর্দা ইস্ত্রি হচ্ছে। আমাদের একটা ইলেকট্রিক ইস্ত্রি আছে, বড় মামা দিয়েছেন। ইলেকট্রিসিটি বেশি খরচ হবার ভয়ে এই ইস্ত্রি আমরা কখনো ব্যবহার করি না। আজ ব্যবহার হচ্ছে। ইরা আমাকে দেখে ইস্ত্রির প্লাগ খুলে রাখলো। ইরাকে কেন জানি খুব কাহিল লাগছে। চোখের নিচে কালি পড়ে গেছে। ওর বোধহয় রাতে ঘুমঠুম হচ্ছে না। ইরা খুব চাপা ধরনের মেয়ে, ওর কি হয়েছে তা সে কাউকে বলবে না। আমি বললাম, ইরা, তোর কুমড়ো ফুলের বড়া পড়ে আছে, খেয়ে আয়। ইরা বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফিরে এসে হাসি মুখে বলল, বাবা খেয়ে ফেলেছেন। শরীর দুলিয়ে ইরা হাসছে। সুন্দর লাগছে দেখতে। আপা, কি তোমার কেমন লাগছে বলো তো? এই যে হঠাৎ তোমাকে ঘুম থেকে ডেকে তুলে বলা হলো বিয়ে। কোনো রকমই লাগছে না। সত্যি বলছো আপা? আমি হাসলাম। এই মুহূর্তে আমার কোনো রকমই লাগছে না। আমি সত্যি কথাই বলছি। হয়তো এমনও হতে পারে যে ব্যাপারটা আমার কাছে এখনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যখন সত্যি সত্যি বরযাত্রী চলে আসবে, তখন হয়তো অন্যরকম লাগা শুরু হবে। বরযাত্রী কি আসবে শেষ পর্যন্ত? একবার রাত ৮টায় বরযাত্রী আসার কথা। আমি সেজেগুজে অপেক্ষা করছি। রাত 12টায় খবর এলো তারা আসবে না। মা খবরটা শোনার পর হঠাৎ মেঝেতে পড়ে গেলেন। নাক দিয়ে গল গল করে রক্ত হতে লাগলো। কি বিশ্রী অবস্থা। ইরা বলল, কার সঙ্গে বিয়ে বুঝতে পারছো আপা? না। ভদ্রলোক ছিলেন রোগা মতো, ফর্সা, চোখে লালচে রঙের ফ্রেমের চশমা, সারাক্ষণ রুমাল দিয়ে চশমার কাঁচ পরিষ্কার করছিলেন। বসেছিলেন বেতের চেয়ারে। ওঠার সময় পেরেক লেগে তার পাঞ্জাবি ছিঁড়ে গেল। তিনি তখন খুবই অবাক হয়ে ছেঁড়াটার দিকে তাকিয়ে রইলেন। তুই এত কিছু দেখেছিস? যার সঙ্গে তোমার বিয়ের কথা হয় আমি তাকে খুব মন দিয়ে দেখি। কেন? ইরা মাথা দুলাতে দুলাতে বলল, যার সঙ্গে তোমার বিয়ে হবে তার একটা ছবি আমার মনে আঁকা আছে। সেই ছবির সঙ্গে আমি মিলিয়ে দেখি। ইরা খাটে পা ঝুলিয়ে বসেছে, বাচ্চা মেয়েদের মতো পা নাচাচ্ছে। সে মনে হয় আরও অনেক কিছু বলতে চায়, কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না। আপা, যার সঙ্গে তোমার বিয়ে হবে তার চেহারা কেমন হওয়া উচিত তুমি জানতে চাও? না, জানতে না চাইলেও আমি বলি, তুমি শোনো। তোমার নিজেরও নিশ্চয় একটা কল্পনা আছে, তার সঙ্গে মিলিয়ে দেখো। আমার ধারণা 100 ভাগ মিলে যাবে। তোমার বরকে হওয়া উচিত অবিকল শুভ্রের মতো। শুভ্রকে? শুভ্র হচ্ছে উপন্যাসের একটা চরিত্র। সবাই তাকে বলে কানা বাবা। চোখে কম দেখে, এই জন্য কানা বাবা। দেখতে অবিকল রাজপুত্রের মতো। অসম্ভব ভদ্র, হৃদয়বান ছেলে। পৃথিবীর সব কিছুই সে বিশ্বাস করে। খুব অসহায় ধরনের ছেলে। অসহায় কেন? তার পৃথিবীটা একদম অন্যরকম। তার পৃথিবীর সঙ্গে আমাদের পৃথিবীর মেল নেই, সেই জন্য অসহায়। আপা, তোমার কল্পনার সঙ্গে আমার কল্পনা কি মিলেছে? না। তোমার কল্পনাটা কি? আমি কিছু বললাম না। ইরাও আর কিছু বলল না।
কোনো কিছু নিয়ে চাপাচাপি করা ইরার স্বভাব না। সে পা দুলাচ্ছে। আমি খানিকটা অসহায় বোধ করছি। অন্যদিন বিকেলে ছাদে হাঁটাহাঁটি করতাম, আর ছাদে যেতে ইচ্ছে করছে না। ঘরে বসে থাকতেও ভালো লাগছে না। আমার বিছানার কাছে গল্পের বইটা পড়ে আছে। এই বইটা বোধ হয় আর পড়া হবে না। বইটার নাম অদ্ভুত, তিথির নীল তোয়ালে। তবে বইটা অদ্ভুত না, সাদামাটা গল্প। বইয়ের নায়িকা তিথির সঙ্গে একসঙ্গে 3টি ছেলের প্রেম। তিথি আবার খুব নোংরা কথা বলতে ভালোবাসে। পড়তে খারাপ লাগছিল না। এখনকার পাবলিক লাইব্রেরির বই, ফেরত পাঠাতে হবে। আপা, কি? এসো, তোমার সুটকেস গুছিয়ে দেই। কী কী জিনিস নিয়ে তুমি ঢাকা যাবে বের করে দাও, আমি গুছিয়ে দেই। আমি কিছুই নেব না। এক কাপড়ে তো তুমি ঢাকায় উঠবে না, তোমাকে অনেক কিছুই নিতে হবে। তুমি জিনিসগুলো বের করে দাও, আমি গুছিয়ে দেই। এতে তোমার লাভ হবে আপা। কী লাভ? তোমার সময় কাটবে। সময় কাটানোর এখন তোমার খুব সমস্যা। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। যে মেয়ের এখনও বিয়ে হয়নি, সে স্বামীর কাছে যাবার জন্য সুটকেস গুছাচ্ছে। এই দৃশ্য ভাবতেও লজ্জা লাগে। আমি চুপ করে রইলাম। ইরা খাটের নিচ থেকে কালো রঙের বিশাল সুটকেস বের করে ঝাড়া মোছা করতে লাগলো। বড় মামার স্বভাবের খানিকটা ইরার মধ্যে আছে। সেও খুব গুছানো। আমি কিছু বলি আর না বলি, সে ঠিকই সুটকেস গুছিয়ে দেবে। আমি ঢাকায় পৌঁছে সুটকেস খুলে দেখব আমার যা যা প্রয়োজন সবই সেখানে আছে। মা এসে ঢুকলেন। তার গা থেকে ভুরভুর করে এলাচের গন্ধ আসছে। মনে হয় পোলাও কোরমা বসিয়ে দিয়েছেন। নবনী। জি মা। আয়, তোকে গোসল দিয়ে দিই। ইরা, তুই আয়। আমি নিঃশব্দে উঠে এলাম। বাথরুমটা ছোট, দুজন মানুষেরই সেখানে জায়গা হয় না। তার মধ্যে বড় একটা বালতি রাখায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। ইরা বলল, মা, আপাকে বরং ছাদে নিয়ে যাই। মা ভীত গলায় বললেন, কেউ যদি আবার দেখে টেকে ফেলে? ইরা কঠিন গলায় বলল, দেখলে দেখবে। মা সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা যা, ছাদে নিয়ে যা। এই ভারী বালতি কে টেনে তুলবে? অন্তত এখনো এলো না। কোনো একটা কাজে যদি সে ঠিকমতো করে। মোরগ এনেছে, কালো হয়ে আছে পায়ের চামড়া। 100 বছরের বুড়ো মোরগ। 10 বছর ধরে জাল দিলেও সিদ্ধ হবে না। ইরা বলল, মুরগি সিদ্ধ না হলে না হবে, তুমি এত চিন্তা করো না তো মা। দরকার হলে ওরা ছর্তা দিয়ে মাংস কেটে খাবে। তুমি টেনশন ফ্রি থাকো। অন্তু ভাইয়া আসুক, সে আসার পর গায়ে হলুদ হবে। মা বললেন, আচ্ছা। ইরা বলল, তাহলে সন্ধ্যার পরেই গায়ে হলুদ হবে। সন্ধ্যার পর করলে কেউ কিছু দেখবেও না। ভাইয়াকে বাদ দিয়ে কি আর গায়ে হলুদ হবে? মা সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা। কেন জানি মা ইরাকে খুব ভয় পান। গোসল করে আপা হলুদ শাড়ি পরবে না? শাড়ি তো নেই। তুমি টাকা দাও, আমি হলুদ শাড়ি কিনে আনবো। তুই কিনে আনবি? কেউ যদি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করলে বলবো বড় আপার বিয়ে। আমি এমন ফকিরের মতো আপার বিয়ে হতে দেব না। আচ্ছা আচ্ছা, যা, চিৎকার করিস না। অন্তু আসুক, ওকে নিয়ে দোকানে যাবি। তুই একটু রান্নাঘরে আসবি, আমাকে সাহায্য করবি? না, আমি অন্য কাজ করছি। মা আবার রান্নাঘরে চলে গেলেন। ভাজা ঘিয়ের গন্ধ আসছে। কি কি রান্না হচ্ছে একবার গিয়ে দেখলে হতো। এত কিছু রান্না সব মার একা করতে হচ্ছে। আমাদের কাজের মেয়ে 2 দিনের ছুটি নিয়ে দেশে গেছে, এখনও আসছে না। আসবে বলে মনে হয় না। এক দোকানদারের সঙ্গে খুব খাতির ছিল, সেখান থেকে কোনো সমস্যা বাঁধিয়েছে কিনা কে জানে। ইরার ধারণা ঘোরতর সমস্যা, তাকে নাকি গোপনে বলেছে। আমি বারান্দায় খানিকক্ষণ একা একা দাঁড়িয়ে রইলাম। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছেন। তার কোলের উপর রাখা খবরের কাগজ ফরফর করে বাতাসে উঠছে। তিনি দুপুরে অনেকক্ষণ ঘুমান। আজ সে সুযোগ হয়নি। রান্নাঘর থেকে হাঁড়িকুড়ি নাড়ার শব্দ আসছে। আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। আমাদের এই বাড়িটা হিন্দু বাড়ি। আমার দাদা এই বাড়ি জলের দামে এক হিন্দু ব্রাহ্মণের কাছ থেকে কিনেছিলেন। বেচারা এত সস্তায় একটি কারণেই বাড়ি বিক্রি করেন। দাদা যান যেন তার ঠাকুর ঘরটা যেরকম আছে সেরকম রেখে দেন। সে ঠাকুর ঘরটা আমাদের এখনকার রান্নাঘর। মা আমাকে দেখেই বলল, তুই এখানে কেন? যা তো যা। আমি বললাম, একা একা কী করছো, তোমাকে সাহায্য করি? কোনো সাহায্য লাগবে না, তুই দরজা বন্ধ করে চুপচাপ খানিকক্ষণ শুয়ে থাক। রান্নাবান্না কদ্দূর করেছো? 2টা তরকারি নামিয়েছি, চেখে দেখবি? না। আমি নরম গলায় বললাম, মা, আমি বসি তোমার পাশে? ধোয়ার মধ্যে বসতে হবে না, তুই যা। আমি বুঝতে পারছি মার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, কিন্তু তার চোখে মুখে পরিশ্রমের ক্লান্তি নেই।
মনে হচ্ছে তিনি খুব আনন্দে আছেন। প্রয়োজন হলে আর সারা রাত তিনি রান্না করতে পারবেন। নবনী। জি মা। বৃষ্টি হবে নাকি রে? বুঝতে পারছি না, হবে মনে হয়। আকাশ মেঘ জমেছে। অবশ্যই বৃষ্টি হবে। শুভ দিনে বৃষ্টি হওয়া খুব সুলক্ষণ। তোর বাবা কি করছে? ঘুমোচ্ছে। তুইও শুয়ে পড় গিয়ে। যা এখন। চা খাবি? বানিয়ে দেবো 1 কাপ। পানি গরম আছে। দাও, বানিয়ে দাও। 2 কাপ বানাও মা, তুমি নিজেও খাও। মা কেটলিতে চা পাতা ছেড়ে দিলেন। মার রান্নাবান্না দেখার মতো ব্যাপার। অসম্ভব রকম গোছানো ব্যবস্থা। আমি এখন পর্যন্ত কোনো মহিলাকে এত দ্রুত এত কাজ করতে দেখিনি। মশলা কি তুমিই বেটেছ? গুঁড়ো মশলা আছে, কিছু নিজে বাটলাম। অন্তুকে বললাম একটা ঠিকা লোক আনতে। কোথাও যে উধাও হয়েছে। কাজের বাড়ি, একজন পুরুষ মানুষ থাকলে কত সুবিধা। কিছু লাগবে? জিরা কম পড়েছে। আমি এনে দেই মা, রাস্তার ওপাশেই তো দোকান। হয়েছে, তোর গিয়ে জিরা আনতে হবে না। চা নিয়ে চুপচাপ বসে খা। তোমার পাশে বসে খাই মা। আমার পাশে বসে খেতে হবে না। ধোয়ার মধ্যে বসে চা খাবি কি? তোমার পাশে বসেই খাবো। মা বললেন, আয় আয় বস। আমি মার পাশে বসলাম। তিনি এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। হাসি খুশি মা হঠাৎ বদলে গেলেন। তিনি শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। এই কান্না কোনো আনন্দের কান্না না, গভীর দুঃখের কান্না। আমাকে নিয়ে মার অনেক দুঃখ। আমি বললাম, মা কান্না থামাও তো। মা কাঁদতে কাঁদতেই উঠে গেলেন। আমি মার পেছনে পেছনে যাচ্ছি। মা গিয়ে দাঁড়ালেন বাবার সামনে। বাবা জেগে উঠে অবাক হয়ে তাকাচ্ছেন। ব্যাপার কিছুই বুঝতে পারছেন না। ইরাও এসেছে বারান্দায়। মা ফোপাতে ফোপাতে বললেন, এরকম ফকিরের মতো চুপি চুপি আমি আমার মেয়ের বিয়ে দেব না। বাবা হতভম্ব গলায় বললেন, কি বলছো তুমি? মা ধরা গলায় বললেন, অন্তকে বলো সে যেন ডেকোরেটর দিয়ে গেট আনায়, আলোকসজ্জার যেন ব্যবস্থা করে। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি এইভাবে মেয়ে বিয়ে দেব না। ইরা, তুই যা, সবাইকে খবর দে। বাবা পুরোপুরি হকচকিয়ে গেলেন। এমনভাবে তাকাচ্ছেন যে দেখে মায়া লাগছে। তিনি নির্জীব গলায় বললেন, চুলার গরমে থেকে থেকে তোর মার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। মা তীব্র গলায় বললেন, আমার মেয়ে কোনো পাপ করে নাই, কেন তাকে আমি চোরের মতো বিয়ে দিয়ে দেব? বাবা ইরার দিকে তাকিয়ে প্রচণ্ড ধমক দিলেন। হা করে দেখছিস কি? তোর মার শরীর কাঁপছে, দেখছিস না? তাকে ধর, মাথায় পানি ঢাল, বিছানায় শুয়ে দে। আমরা দুজনেই মাকে ধরে ফেললাম। বাবা হতাশ গলায় বললেন, আচ্ছা যাও, হবে, সবই হবে, অন্তু আসুক। গাধাটা গেল কোথায়? বাড়ির চেহারা পাল্টে গেছে। গিজ গিজ করছে মানুষ। আমাদের যেখানে যত আত্মীয় ছিলেন সবাই চলে এসেছেন। শুনছি অতীতপুরের ছোট খালাকেও খবর দেওয়া হয়েছে, তিনিও নাকি আসছেন। বাড়ির সামনে শুধু যে গেট বসেছে তাই না, আলোকসজ্জা হচ্ছে। কাঁঠাল গাছে লাল নীল সবুজ রঙের আলো জোনাকি পোকার মতো জ্বলছে নিভছে। স্টেশন থেকে বর আনার জন্য 2টা গাড়ি জোগাড় হয়েছে। ফুল দিয়ে সেই গাড়ি সাজানো হচ্ছে। ইরার বান্ধবীরা এসেছে। তারা বাসরঘর সাজাচ্ছে। কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। আমার কোথাও বসার জায়গা নেই। বাবার পিঠে ব্যথা উঠেছে বলে তিনি তার ঘরে শুয়ে আছেন। আমাকে ডেকে পাঠালেন। কাঁদো কাঁদো গলায় বললেন, তোর মামা এসে কি যে করবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। চুপে চুপে কার সাথে বলেছে, এসে দেখবে মচ্ছব বসে গেছে। কেউ কিচ্ছু বুঝতে চায় না, সব নির্বোধ। অন্তু নাকি ব্যান্ড পার্টি আনতে গেছে, শুনেছিস? না, কেউ কারো কথা শুনছে না, সবাই নিজের মতো কাজ করছে। এটা কি হিন্দু বাড়ির বিয়ে যে ব্যান্ড পার্টি লাগবে? তুমি ডেকে নিষেধ করে দাও। আমার নিষেধ কেউ কি শুনছে? কেউ শুনবে না। যার যা ইচ্ছা করছে। তোর বড় মামা আসার পর দেখবি গজব হয়ে যাবে। পুরোপুরি ইসলামিক কায়দায় আল্লাহু আকবার বলে আমাকে কোরবানি করে দেবে। বড় মামা এসেছেন। ব্যান্ড পার্টিও একই সঙ্গে উপস্থিত হয়েছে। তারা এসেই তুমুল বাজনা শুরু করলো। মামা অবাক হয়ে কিছুক্ষণ কাণ্ড কারখানা দেখে বললেন, ঠিক আছে, বিয়ের বাড়ির মতোই হওয়া উচিত। চুপি চুপি বিয়ে দিলে ওরা সন্দেহ করত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ ভরসা। মামার এই কথাতেই বাবার পিঠের ব্যথা কমে গেল। তিনি রাতে ভর দিয়ে নিজেই গেলেন ব্যান্ড পার্টি দেখতে। গম্ভীর গলায় বললেন, তোমরা সারাক্ষণ বাজনা বাজাবে না। বর আসার পর খানিকক্ষণ বাজাবে, ব্যাস, তারপর কমপ্লিট স্টপ।
মুসলমান বাড়ির বিয়ে, বাদ্যবাজনা ভালো না। দেখি তোমাদের বাজনা কেমন, একটু শুনি, স্যাম্পল শোনাও। আমি আমার বাবাকে চিনি। বাচ্চারা যেমন ব্যান্ড পার্টি ঘিরে থাকে, তিনিও থাকবেন বাচ্চাদের সঙ্গে। তার একমাত্র তফাৎ হবে তিনি কিছুক্ষণ পরপর বলবেন, ব্যান্ড পার্টি আনার বেকবি ক্ষমার অযোগ্য। এই বাক্য বলা ছাড়া ব্যান্ড পার্টি ঘিরে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের সঙ্গে তার কোনো তফাৎ খুঁজে পাওয়া যাবে না। শ্রাবণ মাসের 13 তারিখ রাত 11টা 10 মিনিটে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নামল। মেয়েরা নেমে গেল বৃষ্টিতে কাদা খেলা খেলার জন্য। উঠোন ভর্তি মেয়ে, এ তাকে কাদায় ফেলে দিচ্ছে, ও তাকে ফেলছে। সে এক ভয়াবহ দৃশ্য। বাবা এক ফাঁকে বিরক্ত গলায় ব্যান্ড পার্টির লোকদের বললেন, আনন্দের একটা সময় যাচ্ছে, কাদা খেলা হচ্ছে, আর তোমরা চুপচাপ বসে আছো কেন? এখন বাদ্যবাজনা না বাজলে কখন বাজাবে? কেউ মারা যাবার পর? তোমাদের টাকা দিয়ে আনা হয়েছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানোর জন্য? যত সব ব্রেনলেস ক্রিয়েচার, বাজাও। তুমুল বাদ্য শুরু হয়ে গেল। বাবা হৃষ্টচিত্রে কাদা খেলা দেখতে গেলেন, তবে মুখ শুকনো করে বললেন, খবরদার, আমার গায়ে কেউ কাদা ছিটাবে না। সব কিছুর বয়স আছে, আমার এখন কাদা খেলার বয়স না। তাছাড়া শরীর দুর্বল, পিঠে প্রচণ্ড ব্যথা। বাবাকে কেউ কাদা মাখাতে গেল না, তবে তিনি যে মনে প্রাণে এই জিনিসটা চাচ্ছেন তা আমরা সবাই বুঝলাম। আমি ইরাকে কানে কানে বললাম, কাউকে বল না বাবার গায়ে একটু কাদা মাখিয়ে দিক। ইরা বলল, ছোট খালা এসে পড়বেন, তিনি খবর পেয়েছেন, খালা এলেই বাবাকে কাদায় চুবাবেন, তুমি নিশ্চিন্ত থাকো। বড় মামা এসে আমাকে বললেন, খুকি, তুই আমার সঙ্গে একটু আয় তো, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বড় মামা আমাকে খুকি ডাকেন। আমি হচ্ছে বড় খুকি, ইরা ছোট খুকি। তার নিজের 4 মেয়ে, তাদেরও নাম বড় খুকি, মেজ খুকি, সেজ খুকি, ছোট খুকি। নিরিবিলি কথা বলার কোনো জায়গা নেই। মামা আমাকে ছাদে নিয়ে গেলেন। আমাদের কথা হলো ছাদে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে। ছাদে যাবার উপায় নেই, মুষলধারে বর্ষণ হচ্ছে, সিঁড়ি অন্ধকার। তবে মামা টর্চ হাতে উঠে এসেছেন। তিনি আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, বড় খুকি, তোকে কয়েকটা কথা বলা দরকার মা। বলুন। টর্চটা নিভিয়ে দেই, খামাখা ব্যাটারি খরচ। অন্ধকারে তোমার আবার ভয় লাগবে না তো? ভয় লাগবে না। বড় মামা বাতি নিভিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, সম্ভবত কথা গুছিয়ে নিলেন। বড় মামা কিছু বলছেন না, টর্চ লাইটটা নিয়ে নাড়াচাড়া করছেন, একবার জ্বালাচ্ছেন একবার নিভাচ্ছেন। তার বোধহয় কাশিও হয়েছে, খুব কাশছেন। আমি বললাম, আপনার কি শরীর খারাপ মামা? মাথার যন্ত্রণা হচ্ছে, বোধহয় মাইগ্রেন পেন শুরু হবে। টেনশন হলে এরকম হয়, বয়স হয়ে গেছে, এখন টেনশন সহ্য হয় না। বয়স তো মা কম হলো না। টেনশনের তো কিছু নেই মামা, বিয়ে হয়ে গেছে। জরুরি কী কথা যেন বলবেন? তেমন জরুরি কিছু না, বিয়ে শাদী ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক যা ঠিক করে দেন তাই হয়, জোড়া মিলানোই থাকে। আমরা খামাখাই দৌড়োদৌড়ি করি, হইচই করি, এর সঙ্গে বিয়ে ঠিক করি, তার সঙ্গে ঠিক করি, নিতান্তই পণ্ডশ্রম করা হয়। যার যেখানে হবার সেখানে হবে। তুই তোর বিয়ে নিয়ে মন খারাপ করিস না। আমি মন খারাপ করছি না মামা। তোর আরও ভালো বিয়ে হতে পারত, হওয়া উচিত ছিল, সম্ভব হলো না, চেষ্টা কম করি নাই। আমি হাসতে হাসতে বললাম, চেষ্টা করেও তো লাভ হতো না, আপনি তো বললেন জোড়া আগেই মেলানো। মামা বড় করে নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে তিনি নিজের কথা নিজেই বিশ্বাস করতে পারছেন না। আমাকে সান্ত্বনা দেবার জন্য জোড়া মেলানোর কথা বলেছেন, তবে তার বিশ্বাস অন্য। বড় খুকি, জি মামা। ছেলে দরিদ্র, তবে ছেলে খারাপ না। আমি এসব নিয়ে ভাবছি না। তোমাদের আমি যে মুক্তি দিতে পারলাম, এতেই আমি খুশি। আমি নিজে খাস দিলে আল্লাহ পাকের কাছে দোয়া করছি তুই সুখী হবি। সুখটা বড় কথা, তবে সুখী হবার জন্য চেষ্টা করতে হয় রে মা। তুই চেষ্টা চালিয়ে যাবি। আমি চেষ্টা চালাবো। তুই বুদ্ধিমতী মেয়ে, তোর উপর আমার ভরসা আছে। তোর বড় বুদ্ধিমান, তোদের অসুবিধা হবে না। মামা, তুমি কি আমার সমস্যার কথা তাদের বলেছ? পরিষ্কার করে বলিনি, তবে ইঙ্গিত দিয়েছি। পরিষ্কার করে বলনি কেন? মামা আবার কাশতে লাগলেন, টর্চের আলো এদিক ওদিক ফেলতে লাগলেন। আমি বললাম, মামা, আমি কি বলবো ওনাকে? এখন বলা বলির দরকার নাই। তোদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা হোক, তারপর বলবি। তাছাড়া দেখবি বলার দরকারও পড়বে না। চল নিচে যাই। সাবধানে নামে, সিঁড়ি পিছল। ধর, আমার হাত ধর।
আমি মামার হাত ধরে সাবধানে নিচে নামছি। সিঁড়ির গোড়ায় ইরা দাঁড়িয়ে আছে। তার সুন্দর সাদা শাড়ি কাদায় মাখামাখি হয়েছে। ইরা বলল, আপা, যে কজন বরযাত্রী এসেছে তাদের সবাইকে কাদায় চুবিয়ে দেওয়া হয়েছে। একজন দৌড়ে পালাতে গিয়েছিল, সে নিজেই খাদে পড়ে গেছে। আমাদের কিছু করতে হয়নি। তার অবস্থা সবচেয়ে করুণ। বড় মামা বললেন, কাজটা ঠিক হচ্ছে না ছোট কুকি। এরা সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানদের অবস্থাটা একটু দেখে আসুন মামা। সম্মানিত মেহমানরা এখন মনের আনন্দে কাদায় গড়াগড়ি খাচ্ছে। বাসর ঘরে ঢুকতে ঢুকতে রাত 2টা বেজে গেল। এর মধ্যে কত সমস্যা যে হলো। ইলেকট্রিসিটি চলে গেল। বরযাত্রীর একজনে মানিব্যাগ হারিয়ে গেল। ইরার এক বান্ধবীর কানের দুল খুলে পড়ে গেল। কলেজে পড়া মেয়ে, অথচ আকাশ ফাটিয়ে কান্না। এটা তার মার দুল। মা নাকি তাকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। আমার বড় মামার শুরু হলো মাইগ্রেন পেন। এই বিশেষ ধরনের মাথা ব্যথা যে এমন পর্যায়ে যেতে পারে আমার ধারণাই ছিল না। বড় মামা মাথার যন্ত্রণায় ছটফট করছেন। অন্তু প্রবল বেগে তাকে বাতাস করছে। এই অবস্থায় আমি বাসর ঘরে ঢুকলাম। ইরার বান্ধবীরা খাট ভালো মতো সাজাতে পারেনি। কাগজে ফুল দিয়ে জবরজঙ্কি বানিয়ে রেখেছে। মামা যে ভেলভেটের চাদর এনেছে সেটা সাইজে ছোট হয়েছে। চারদিকে তোষক বের হয়ে আছে। চাদরে গোলাপ ফুল দিয়ে লিখেছে ভালোবাসা। তাকালেই লজ্জা লাগে। খাটের পাশে একটা বেতের চেয়ার রাখলই যখন, 2টা বেতের চেয়ার রাখলেই পারত, একটা কেন রেখেছে? সেই বেতের চেয়ারে সে বসে আছে। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে আবার নিজেই লজ্জা পেয়ে গেল। ধপ করে বসে পড়ল। ইরার সব বান্ধবীরা জানালার পাশে উকি দিচ্ছিল। ওরা হেসে উঠল খিলখিল করে। আমি খাটের উপর বসলাম। খুব আশ্চর্যের ব্যাপার যে আমি সহজভাবেই বসলাম। লজ্জায় অভিভূত হলাম না। তার দিকে চোখ তুলে তাকাতেও আমার লজ্জা লাগলো না। আমি তাকালাম আগ্রহ নিয়ে। এই জীবন যার সঙ্গে কাটাবো তাকে ভালো করে দেখতে ইচ্ছে করলো। ইচ্ছেটা কি অন্যায়? বিশেষত্বহীন চেহারার একজন মানুষ, মাথা খানিকটা নিচু করে বসে আছে। এরকম মানুষ পথে ঘাটে ট্রেনে বাসে কত দেখি। আগ্রহ নিয়ে এদিকে কখনো তাকিয়ে থাকে না। যেহেতু কেউ তাকিয়ে থাকে না, সেহেতু তারাও বেশ নিশ্চিন্ত জীবনযাপন করে। রাস্তায় দাঁড়িয়ে কাটা তরমুজ কিনে সারা মুখে রস মাখিয়ে খায়। রাস্তায় যেতে যেতে শব্দ করে নাক ঝাড়ে। ঘরে আলো কম। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় এরা একটা হারিকেন এবং একটা মোমবাতি দিয়ে গেছে। বাতাসে মোমবাতি যেভাবে কাঁপছে তাতে মনে হয় যে কোনো মুহূর্তে নিভে যাবে। সে আমাকে দেখছে না, তার হয়তো লজ্জা লাগছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোমবাতির দিকে। একসময় মোমবাতি নিভে গেল। সে তড়াক করে লাফিয়ে উঠে মোমবাতি জ্বালালো, যেন মোমবাতি জ্বালিয়ে রাখাই তার প্রধান কাজ। ইরার বান্ধবীরা আবারও হাসছে খিলখিল করে। সে খুব লজ্জা পাচ্ছে। অসহায়ের মতো তাকাচ্ছে আমার দিকে। আমি হেসে ফেললাম। কেন হাসলাম নিজেই জানি না। আমি হাসি শাড়ির আঁচলে লুকানোর চেষ্টা করলাম না। মনে হয় সহজভাবে হেসে আমি মানুষটাকে অভয় দিতে চেষ্টা করলাম। সে অন্যদিকে তাকিয়ে প্রায় অস্পষ্ট স্বরে বলল, তোমার মামার মাথা ব্যথা কি খুব বেশি? আমার সঙ্গে এই তার প্রথম কথা। আমি বললাম, হ্যাঁ, বেশি। সে তৎক্ষণাৎ বলল, আমার এক বন্ধুর স্ত্রীরও মাইগ্রেন আছে। ওর নাম অহনা। আকুপাংচারে চিকিৎসা করিয়েছিল, এতে কমেছে। মানুষটা কথা বলে সহজ হবার চেষ্টা করছে। আমি তাকে সুযোগ করে দেবার জন্য বললাম, আকুপাংচার কি? যদিও আমি খুব ভালো করে জানি আকুপাংচার কি। সে নড়ে চড়ে বসল। খুব আগ্রহের সঙ্গে বলল, আকুপাংচার হলো এক ধরনের চাইনিজ চিকিৎসা। সুইচ ফুটিয়ে দেয়। ব্যথা লাগে না? লাগে, খুব অল্প। তার কথা ফুরিয়ে গেল। সে এখন আবার তাকিয়ে আছে মোমবাতির দিকে। বোধহয় মনে প্রাণে চাচ্ছে মোমবাতিটা নিভে যাক, তাহলে সে একটা কাজ পাবে। ছুটে গিয়ে মোমবাতি জ্বালাতে পারবে। আমার বলতে ইচ্ছে করছে, তুমি মোমবাতি নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি আমার দিকে তাকাও। আমাকে এত লজ্জা পাবার কিছু নেই। তোমাকে আমার পছন্দ হয়েছে। আসলেই মানুষটাকে আমার পছন্দ হয়েছে। সে ইরার উপন্যাসের নায়ক শুভ্র নয়। সে সাধারণ একজন মানুষ। অস্বস্তি, দ্বিধা এবং খানিকটা লজ্জা নিয়ে সে বেতের চেয়ারে চুপচাপ বসে আছে। কোনো কথা পাচ্ছে না বলেই আকুপাংচার নিয়ে এসেছে। সেই বিষয়েও বেচারা বোধহয় কিছু জানে না। জানলে আরও কথা বলতো।
শফিকেরও আমার সঙ্গে আসার কথা ছিল, সে হঠাৎ চলে গেল ব্যাংকক। শফিককে? যার কথা একটু আগে বললাম, অহনা, তার স্বামীর নাম শফিক, আমার ছেলেবেলার বন্ধু। আমি ওর অফিসেই কাজ করি, আমার বস। ও আচ্ছা। আমার বস শুধু না, প্রতিষ্ঠানের মালিকও। তবে আমার সঙ্গে ব্যবহার বন্ধুর মতো। বিরাট বড়লোক। তার বাড়ি দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ছাদে সুইমিং পুল। খুব সুন্দর। খুবই সুন্দর। মাঝে মাঝে জ্যোৎস্না রাতে সুইমিং পুলের পাশে এসে পার্টি দেয়। অপূর্ব লাগে। সে খুব আগ্রহ নিয়ে কথা বলছে। আমি লক্ষ্য করছি মানুষটার উপর আমার মায়া পড়ে যাচ্ছে। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। তার কথা শুনতে ভালো লাগছে। শুরুতে তার চেহারা যতটা সাধারণ মনে হচ্ছিল, এখন ততটা সাধারণ মনে হচ্ছে না। তার চোখ দুটো খুব সুন্দর লাগছে। মাথা ঝুঁকিয়ে কথা বলার ভঙ্গিও সুন্দর। কেন এত অল্প সময়ে লোকটির উপর আমার মায়া পড়ল? এই মায়ার উৎস কি? এই ব্যাপারটা কি সব মেয়েদের ক্ষেত্রেই ঘটে, না শুধু আমার বেলায় ঘটল? এই লোকটির সঙ্গে বিয়ে না হয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হলে তার উপরও কি এত দ্রুত মায়া পড়ে যেত? তার চোখে কি সুন্দর লাগতো? মোমবাতি আবার নিভে গেছে। সে উৎসাহের সঙ্গে আবার ছুটে গেল। আমি তাকিয়ে তাকিয়ে তার মোমবাতি জ্বালানো দেখছি। দেশলাইয়ের কাঠি বারবার নিভে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের এখানে খুব বাতাস। তোমাদের বাড়িটা কি দক্ষিণমুখী? না। তোমাদের এদিকে বোধহয় খুব বৃষ্টি হয়। হ্যাঁ, খুব বৃষ্টি। যেভাবে বৃষ্টি হচ্ছে শিওর বন্যা হবে। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। সে আমার দিকে তাকালো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। কি আশ্চর্য, ছোট খালা। অতীতপুর থেকে ছোট খালা চলে এসেছেন। তিনি খবরই পেলেন কিভাবে, এলেনই বা কিভাবে? ছোট খালার হাতে ট্রেতে 2 কাপ চা। ছোট খালা হাসি মুখে বললেন, চা দেবার অজুহাতে জোর করে ঢুকে পড়লাম। ও নবনী, তোর বরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, উনি আমার ছোট খালা, আমার খুব প্রিয় একজন মানুষ। সে তড়াক করে লাফিয়ে উঠে পা ছুঁয়ে সালাম করলো। ছোট খালা বললেন, ও নবনী, তোর বর যে আমাকে সালাম করলো, আমি খালি হাতে এসেছি। যাই হোক, দেখি সকালে ব্যবস্থা করা যায় কি না। তোরা দুজন দুমাথায় বসে আছিস কেন? বাবা, তুমি নবনীর পাশে গিয়ে বসো। ছোটাছুটি করে মোমবাতি জ্বালাতে তোমাকে কে বলেছে? চা খেয়ে মোমবাতি হারিকেন দুটাই নিভিয়ে প্রাণ ভরে গল্প করো। মেয়েরা সব জানালায় ভিড় করে আছে। বাতি নিভিয়ে দিলে কিছু দেখা যাবে না। ওরা ভিড় কমাবে, বুঝতে পারছো? ছোট খালা ওকে হাত ধরে আমার পাশে বসিয়ে দিয়ে বললেন, নবনীর মতো সুন্দর মেয়ে কি তুমি এর আগে কখনো দেখেছ? বলো হ্যাঁ কিংবা না। ও হাসলো। ছোট খালা আমাদের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে রইলেন। যাবার সময় বাতি নিভিয়ে দিয়ে গেলেন। ও উঠে গিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে সিট কিনে লাগালো। খাটের দিকে আসতে গিয়ে চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। আমি উঠে এসে তাকে ধরলাম। লাজুক গলায় বলল, মোটেও ব্যথা পাইনি, তোমাকে ধরতে হবে না। আমি হাত ধরে তাকে খাটের দিকে নিয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, ইরার উপন্যাসের সেই নায়ক শুভ্রকেও কি তার স্ত্রী ধরে ধরে খাটের দিকে নিয়ে যায়? নবনী, তুমি খুব বেশি সুন্দর। আর একটু কম সুন্দর হলে ভালো হতো। কম সুন্দর হলে ভালো হতো কেন? এমনি বললাম, কথার কথা। শফিক তার স্ত্রীকে সবসময় এই কথা বলে। উনার স্ত্রী কি খুব বেশি সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। কালো কিন্তু সুন্দর। নামটা অদ্ভুত, অহনা। আর আর কোনো মেয়ের এমন নাম শুনেছ? না। নবনী, কি? আমি এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরিনি। এই যে তোমার হাত ধরেছি, কেমন যেন ভয় ভয় লাগছে। এই দেখো, আমার শরীর কাঁপছে। ওর কথা শুনে আমার কি যে ভালো লাগলো, চোখে পানি এসে গেল। বাসর রাতে সব মেয়েরই বোধ হয় কোনো না কোনো উপলক্ষে চোখে পানি ফেলে। আমিও ফেললাম। আমার সেই চোখের পানিতে আনন্দ ছিল, সুখ ছিল। সেই সুখ ও আনন্দের তেমন কোনো কারণ ছিল না। অকারণ সুখ, অকারণ আনন্দও তো মানুষের জীবনে মাঝে মাঝে আসে। রাত এখন কত আমি জানি না। আমার হাতে ঘড়ি নেই। একটা ঘড়ি ছিল। ইরার বান্ধবীরা ঘড়ি খুলে নিয়েছে। বাসঘরে নাকি ঘড়ি নিয়ে ঢুকতে নেই। ঘড়ি নিয়ে ঢুকলে কিছুক্ষণ পর পর ঘড়ি দেখতে ইচ্ছে করে। বাসরাতটা হবে এমন যেখানে সময় বলে কিছু থাকবে না। আমি ইরার বান্ধবীদের সঙ্গে কোনো তর্ক করিনি। ওরা ঘড়ি খুলতে চেয়েছে, আমি খুলে দিয়েছি। ওরা যদি ভাবে ঘড়ি খুলে রাখলে সময় বন্ধ হয়ে যাবে, ভাবুক।
ও বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। খাটের একবারে শেষ প্রান্তে চলে গেছে। আমার কেবলই ভয় হচ্ছে এই বুঝি গড়িয়ে নিচে পড়ে গেল। ইচ্ছে করছে তাকে নিজের কাছে টেনে নেই। ইচ্ছে করলেও সম্ভব না, মানুষের সব ইচ্ছা পূর্ণ হবার নয়। তবে আমি বেতের চেয়ারটি খাটের পাশে এনে রেখেছি। গড়িয়ে পড়লেও মেঝেতে পড়বে না, চেয়ারের উপর পড়বে। বৃষ্টি কিছু সময়ের জন্য থেমেছিল, এখন আবার প্রবল বেগে শুরু হয়েছে। বাতাসও দিচ্ছে, শো শো শব্দ হচ্ছে। এবারে কেউ বোধহয় ঘুমোয়নি। বারান্দায় তাদের হাঁটাহাঁটির শব্দ পাচ্ছি, হাসাহাসির শব্দও পাচ্ছি। সবচেয়ে বেশি হাসছে ইরা। খিলখিল খিলখিল হাসছে তো হাসছি। ইরা বোধহয় আজ বিশ্ব হাসির রেকর্ড করলো। কি নিয়ে তাদের এত হাসাহাসি? কাদা খেলা কি শেষ হয়নি, নাকি আর সারা রাতই চলবে? আমার ঘুম আসছে না। আমি ভোর হবার জন্য অপেক্ষা করছি। ভোরবেলা একা একা ছাদে খানিকক্ষণ হাঁটব। ও যদি জেগে থাকে ওকেও সঙ্গে নেব। আমার ধারণা এই পৃথিবীতে অল্প যে কটি সুন্দর জায়গা আছে, আমাদের বাসার ছাদটা তার একটা। উঁচু রেলিং দিয়ে ছাদটা ঘেরা। শ্যাওলা জমে রেলিংয়ে হয়েছে গাঢ় সবুজ। মনে হয় ইট পাথরের রেলিং নয়, সবুজ লতার রেলিং। বাড়ির পেছনে প্রকাণ্ড শিরীষ গাছটা বেঁকে এসে ছাতার মতো ছায়া ফেলেছে ছাদের উপর। গাছ ভর্তি টিয়া পাখি। সকাল ও সন্ধ্যায় ঝাঁক বেঁধে টিয়া পাখি উঠতে থাকে। তীক্ষ্ণ গলায় ডাকে ট্যাটা। টিয়া পাখিগুলো খুব অদ্ভুত। এরা মানুষের দেওয়া খাবার কখনো খায় না। আমি কতবার ছাদে চাল ছড়িয়ে দিয়েছি, কাক এসে খেয়ে গেছে, টিয়ারা কাছে আসেনি। ভোরবেলা যদি বৃষ্টি না হয় তাহলে আমি ইরাকে বলবো আমাদের দুজনকে ছাদে চা দিতে। ইরা মনে মনে হাসবে, পরে হয়তো ঠাট্টাও করবে। করুক ঠাট্টা, এমন একটা সুন্দর জিনিস ওকে না দেখিয়ে নিয়ে যাব তা হয় না। তাছাড়া আমি ঠিক করেছি চা খেতে ভোরের প্রথম আলোয় ওকে বলবো আমার জীবনে ভয়াবহ সমস্যার কথা। ওকে সমস্যাটি বলে রাখা দরকার। সব শোনার পর যদি সে বলে নবনী তুমি এখানেই থাকো, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না, তাহলে এখানেই থেকে যাব। বিশাল এই বৃক্ষের ছায় বাকি জীবনটা কাটিয়ে দিতে আমার খুব খারাপ লাগবে না। সেই মানসিক প্রস্তুতি আমার আছে। ওকে আমি কিভাবে কথাটা বলবো? শুরু করাটাই সমস্যা। একবার শুরু করলে বাকিটা আমি তত্তর করে বলে যেতে পারবো। শুরু করব কিভাবে? এইভাবে কি শুরু করা যায়? এই শোনো, আমার একসময় একজনের সঙ্গে খুব ভাব ছিল। না, এভাবে শুরু করা যায় না। পৃথিবীর কোনো স্বামী বিয়ের পর দিন এ ধরনের কথা শুনতে চায় না। কোনো স্বামী গোপন সত্য শুনতে চায় না। তারা শুনতে চায় মধুর মিথ্যা। একসময় একজনের সঙ্গে আমার খুব ভাব ছিল। এটা এমন ভয়াবহ কোনো ব্যাপারও না। ভাব তো থাকতেই পারে, তবে খুব ভাব ছিল, সমস্যাটা এখানেই। খুব বলে একটা ছোট বিশেষণ আছে। আমি ইচ্ছে করে বসাইনি, নিজের অজান্তেই চলে এসেছে। ওনার নাম? থাক, নামটা বাদ থাক, নামের দরকার নেই। উনি ছিলেন আমাদের কলেজের ইতিহাসের শিক্ষক। বয়স অল্প, পাশ করে প্রথমে এই কলেজে এসেছেন। এখানেই তার চাকরি জীবনের শুরু। তাকে দেখে আমাদের মেয়েদের মধ্যে খুব হাসাহাসি পড়ে গেল। হাসাহাসির প্রধান কারণ তার পরনে জোব্বা ধরনের পোশাক, গোড়ালি পর্যন্ত পায়জামা, থুতনিতে ছাগলের দাড়ির মতো ফিনফিনে একগোছা দাড়ি। তিনি চোখে সুরমা দেন। ক্লাসে যখন পড়ান তখন কখনো মেয়েদের দিকে তাকান না, মেঝের দিকে তাকিয়ে পড়ান। হঠাৎ কারো চোখে চোখ পড়ে গেলে লজ্জায় লাল হয়ে যান, তবে পড়ান খুব সুন্দর। এরকম অল্পবয়স্ক একজন মওলানাকে বেছে বেছে তারা মেয়েদের কলেজে কেন দিল কে জানে। কলেজের সব স্যারদের নাম থাকে, তার নাম হলো চ্যাংড়া হুজুর। আমরা নানাভাবে তাকে যন্ত্রণা করি। যেমন তিনি রেজিস্ট্রি খাতা হাতে যখন ক্লাসে ঢোকেন তখন আমরা সবকে টেমে একসঙ্গে চেঁচিয়ে বলি আসসালামু আলাইকুম। আমাদের এই সমবেত চিৎকারে কলেজ কেঁপে ওঠে। তিনি ফ্যালফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে অসহায় ভঙ্গিতে বলেন ওয়ালাইকুম সালাম। তাকে ভয়ঙ্কর সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেমন একদিন ক্লাসের পড়া শেষ করে বললেন কারো কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট মেয়ে মকবুলা উঠে দাঁড়িয়ে বলল জি স্যার আছে, বলো। আপনি এমন অদ্ভুত পোশাক পরে ক্লাসে আসবেন কেন? অদ্ভুত পোশাক তো না, আমাদের নবীজি এই পোশাক পরতেন। নবীজি তো উঠে চড়ে ঘোরাফেরা করতেন,
আপনি উঠে না চড়ে রিক্সা আসেন কেন? উটের প্রচলন এখানে নেই, থাকলে হয়তো আসতাম। হো হো করে আমরা হেসে উঠলাম। স্যার চোখ মুখ লাল করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে করুণ গলায় বললেন, আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। আমরা সমস্বরে হুঙ্কার দিয়ে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের হুঙ্কারে কলেজ বিল্ডিং কেঁপে উঠল। একদিন বিকালে ছাদে হাঁটছি, মা এসে বলল, বাইরে এক ভদ্রলোক এসেছেন, তোর বাবা চা চাচ্ছে, চা দিয়ে আয়। আমি 2 কাপ চা নিয়ে ঢুকে অবাক হয়ে দেখি আমাদের চ্যাংড়া হুজুর। আজ তার পোশাক আরও চমৎকার, মাথায় পাগড়ি পরেছেন। বিয়ের আসরে ছেলেরা পাগড়ি পরে বলে জানি, কিন্তু কেউ যে পাগড়ি পরে অন্যের বাড়িতে বেড়াতে আসতে পারে তা জানা ছিল না। ভদ্রলোক কি উন্মাদ! তিনি আমাকে দেখে মাথা নিচু করে ফেললেন। বাবা বললেন, নবনী, উনি মহিলা কলেজের একজন শিক্ষক। আমাদের যে বাড়তি 2টো ঘর আছে ওই ঘর 2টো তিনি ভাড়া নেবেন। আমি বললাম, বাবা, আমি ওনাকে চিনি, উনি আমাদের ইতিহাস পড়ান। ইতিহাস পড়ান বলিস কি? আমি তো ভেবেছি অ্যারাবিকের টিচার। স্যার মেজের দিকে তাকিয়ে বললেন, আমি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল হিস্ট্রিতে MA করেছি। বাবা উৎসাহের সঙ্গে বললেন, ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আমি তার দিকে তাকিয়ে বললাম, কেমন আছেন স্যার? তিনি ঠিক আগের মতোই মাটির দিকে তাকিয়ে বললেন, ভালো। তুমি ভালো আছো নবনী? স্যার যে আমার নাম জানেন তা জানতাম না। আমি চমকে উঠলাম। জানেন স্যার? চুমুক দিয়ে দেখুন চিনি হয়েছে কিনা। স্যার আমার দিকে তাকালেন। কি আশ্চর্য, এত সুন্দর চোখ, কি শান্ত, কি মায়াকাড়া। নাকি এসব আমার কল্পনা? স্যার চোখ নামিয়ে নিয়েছেন। আমার বলতে ইচ্ছে করছে, আপনি আমার দিকে তাকিয়ে চা খান তো স্যার। মেজের দিকে তাকিয়েছেন কেন? মেঝেতে কি আছে দেখার? টিয়া পাখির ট্যাটার শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়ে গেছে, বৃষ্টি এখনও থামেনি। আমি দরজা খুলে বাইরে এসে দেখি আমাদের বিদায়ের আয়োজন চলছে। ভোরবেলা ট্রেন, এক্ষুনি রওনা না হলে ট্রেন ধরা যাবে না। বড় মামা সবাইকে তাড়া দিচ্ছেন। আমার সমস্যার গল্প আজ আর বলা হলো না। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস নবনী, প্রথম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।